গোটা দেশে একটা ভয়ঙ্কর একটা মেরুকরণ তৈরি করছে, যে শত্রু দেশের নাগরিকের মতো পশ্চিমবাংলার নাগরিকদের যে আচরণ করা হচ্ছে, এটা ইমিডিয়েট বন্ধ করা দরকার। সেই কারণে তারা রাজনৈতিকভাবে অনেক দিন ধরে তাদের অর্থনৈতিক স্বার্থে তারা কিন্তু চাইছে এটাকে দখল করতে। যে মুসলমানরা এখানে সমস্ত দরিদ্র মানুষই নিপীড়িত, কিন্তু মুসলমানরা বিশেষভাবে নিপীড়িত, তাদের ধর্ম পরিচয়ের কারণেও নিপীড়িত। 2002 একটা অদ্ভুত একটা জায়গা ধরে রেখেছে, যে 2002 এত পবিত্র একটা তারিখ কি করে হয়ে গেল। যে সংঘ পরিবার সাধারণ মানুষের শত্রু, হিন্দু মুসলিম নিরপেক্ষভাবে সংঘ পরিবার সাধারণ মানুষের শত্রু। আমাদের দাবি হচ্ছে গোটা হিয়ারিংটা বাতিল করতে হবে, কারণ এই হিয়ারিংটা বেআইনি, এই হিয়ারিংটা অসাংবিধানিক। থাকো, কিন্তু আমার অধীনে থাকো, আমার পায়ের তলায় থাকো, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকো। আজকে গোটা এটাকে কিন্তু এইদিকে নিয়ে যাচ্ছে। এবং এসআইআরে হিয়ারিংয়ের নাম করে যেভাবে 80 বছরের বয়স্ক বৃদ্ধা মহিলা, এমনকি স্ট্রোক হয়ে একটা দিক পড়ে গেছে, সেই ধরনের অসুস্থ লোক, এবং প্রচুর এমন অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে, আপনার স্ট্রেচারে করে নিয়ে আসছে, এই ধরনের লোককে নিয়ে এসে তারা হিয়ারিংয়ে তারা আসতে বাধ্য করছে। এটা একটা ভয়ঙ্কর। এরা মনে হচ্ছে যারা কোনো শত্রু দেশ দখল করলে যেভাবে বিজয়ী দেশ যে নাগরিকদের সঙ্গে যে আচরণ করে, আমাদের এখানে নির্বাচন কমিশন পশ্চিমবাংলার মানুষের সঙ্গে সেই একই আচরণ করছে, যে যেন কোনো শত্রু দেশ দখল করেছে এবং নাগরিকদের উপর নিপীড়ন করছে। গোটা প্রক্রিয়াটা আপনার যদি হিয়ারিংয়ের এই যে হিয়ারিং প্রক্রিয়াটা যেটা চলছে হিয়ারিংয়ের নামে, এই গোটাটাই কিন্তু হচ্ছে বেআইনি। কারণ ভারতবর্ষের নির্বাচনী যে আইন আছে, ভারতবর্ষের সংবিধানে নির্বাচন প্রশ্নে যে ধারাগুলো রয়েছে, কোথায়ও কিন্তু এসআইআর করার কোনো প্রভিশন কিন্তু এই নির্বাচন কমিশনের নেই, অথচ তারা সেটা করছে। এক, দ্বিতীয়ত নির্বাচন কমিশনের তো কোথাও নাগরিকত্ব যাচাইয়ের অধিকার নেই, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের এই হিয়ারিংয়ের মাধ্যমে নাগরিকত্ব যাচাই করছে। তারা যে বিপুল সংখ্যক মানুষকে ডাকছে, যে প্রথম যাদেরকে 2002 একটা অদ্ভুত একটা জায়গা ধরে রেখেছে, যে 2002 এত পবিত্র একটা তারিখ কি করে হয়ে গেল, যে 2002 থেকে সব মানুষ সব ঠিকঠাক একেবারে পবিত্র একটা জায়গা ছিল, যেটাকে তারা মনে করছে যে সেই ডেটটাকেই ধরে রাখতে হবে। সেই ডেট ধরে তারা যাদের নাম তার সাথে লিঙ্ক খুঁজে করতে পায়নি, সে তাদেরকে ডাকছে এবং ডেকে কী করছে, তাদের নাগরিকত্ব যাচাই করছে, অথচ নাগরিকত্ব যাচাইয়ের অধিকার কিন্তু নির্বাচন কমিশনের নেই। কাজে এই যে গোটা হিয়ারিংটা, আমাদের দাবি হচ্ছে গোটা হিয়ারিংটা বাতিল করতে হবে, কারণ এই হিয়ারিংটা বেআইনি, এই হিয়ারিংটা অসাংবিধানিক, নাগরিকত্ব যাচাই হচ্ছে বেআইনি এবং অসাংবিধানিক। আমরা প্রথম থেকে বলে এসেছি যে এসআইআর এটা অসাংবিধানিক এবং বেআইনি, কিন্তু তা সত্ত্বেও নির্বাচন কমিশন করে গেছে। এবং অদ্ভুত ব্যাপার, দেখুন সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, তারা কিন্তু নীরব একটা অবস্থান নিয়েছে। তারা কিন্তু এতগুলো মামলা হওয়ার পরেও তারা কিন্তু আজ পর্যন্ত কোনো জাজমেন্ট দেয়নি। দেখছি করে তারা বিহারটা শেষ করলো, এখন 12টা রাজ্যে কিন্তু শেষের দিকে চলে এসছে, কিন্তু কোনো জাজমেন্ট নেই, তারা হিয়ারিং শুনেই চলেছে। এই যে হিয়ারিং এবং এসআইআর বাতিল, এটাই হচ্ছে আমাদের দাবি। আমরা মনে করছি এই হেনস্থা বন্ধ করা দরকার, যে শত্রু দেশের নাগরিকের মতো পশ্চিমবাংলার নাগরিকদের যে আচরণ করা হচ্ছে, এটা ইমিডিয়েট বন্ধ করা দরকার। দেখো, বাঙালিদের উপর হেনস্থার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত বিজেপি আরএসএস বা সংঘ পরিবার, তারা অনেক দিন ধরেই তাদের একটা টার্গেট হচ্ছে যে পশ্চিমবাংলাকে রাজনৈতিকভাবে দখল করা। যে পশ্চিমবাংলা যদি রাজনৈতিকভাবে দখল না করতে পারে, এবং কলকাতায় হচ্ছে যে উত্তর পূর্ব ভারতেরও গেটওয়ে, গোটা এখন যে লুক ইস্ট নীতি, যে ভারত সরকারের যে লুক ইস্ট বা পৃথিবীব্যাপী দেখবেন যে সমস্ত পুঁজিপতিরা এদিকে আসতে চাইছে, এইটা যদি কলকাতাকে যদি দখল করতে না পারে, পশ্চিমবাংলাকে যদি দখল করতে না পারে, তাহলে কিন্তু এটার ক্ষেত্রে একটা সমস্যা। সেই কারণে তারা রাজনৈতিকভাবে অনেক দিন ধরে তাদের অর্থনৈতিক স্বার্থে তারা কিন্তু চাইছে এটাকে দখল করতে, যে কারণে তারা প্রথমত এটাকে চাইছে। দ্বিতীয়ত বাংলার নাগরিক, তারা সাধারণভাবে স্বাভাবিক প্রক্রিয়াতে তারা হচ্ছে প্রতিবাদী। তারা এই যে প্রতিবাদটা তারা করে, ভারত সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি, তার বিরুদ্ধে যে লাগাতার প্রতিবাদ করে, প্রশ্ন করে, এই প্রশ্ন করাটাই হচ্ছে যে তাদের বাঙালিদের ক্ষেত্রে তাদের বিরাগের কারণ। তারা বাঙালিদের এই কারণে তারা পছন্দ করে না। যদি রাজনৈতিকভাবে এটাকে দখল করতে না পারে, যদি বাঙালি ব্রেন ওয়াশ করতে না পারে, তাহলে কিন্তু তারা
মানে এই প্রশ্ন করা থামাতে পারবে না। এই প্রতিবাদী বাঙালি সে কারণেও তাদের একটা টার্গেট। দেখা যাচ্ছে তারা বলছিল যে বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমানদের তাড়াবে, সেক্ষেত্রে দেখা গেল অধিকাংশ নাম বাদ গেল হিন্দু এবং মতুয়াদের। হিয়ারিংয়ে যাদের দেখা যাচ্ছে তাদের প্রায় বয়স প্রচন্ড বেশি, মানে 80-র ঊর্ধ্ব, বা দেখা যাচ্ছে বয়সটা প্রচুর, তারা এতবার নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারপর তাদের নাগরিকত্ব এই যে জালিয়াতি নিয়েই তো আমাদের প্রথম প্রশ্ন, যে তুমি যদি মনে করো যে 2024-এ যে লাস্ট ইলেকশন হয়েছে সেটা যদি তুমি ঠিক বলে মনে করো, সেই ভোটে তুমি নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছে, মন্ত্রিসভা করেছো, অথচ সেতে তারা ভোট দিয়েছে, তাদেরকে তুমি বলছো যে তাদের আজকে নাগরিকত্ব নতুন করে যাচাই করতে হচ্ছে। এটা তো জালিয়াতি, এটা তো মিথ্যাচার। এই মিথ্যাচারের বিরুদ্ধে তো আমাদের প্রতিবাদ এবং সমস্ত নাগরিকদের প্রতিবাদ। আজকে তাদের আবার নতুন করে নাগরিকত্ব যাচাই করতে হচ্ছে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে এই যে আপনি বললেন যে যারা বলছে যে যে মুসলমান বা রোহিঙ্গা, কিন্তু যে তালিকা আপনি দেখুন সেখানে কোথায় রোহিঙ্গা কোথায় মুসলমান। এবং মুসলমানদের বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিহারে যত শতাংশ মুসলমান তার থেকে নাম অনেক বেশি বাদ গেছে। পশ্চিমবাংলায় যখন ফাইনালি বেরোবে তখন আমাদের এই আশঙ্কা রয়েছে পশ্চিমবাংলায়ও জনসংখ্যার একটা বড় যে যারা বাদ যাবে তাদের একটা বড় অংশ হবে প্রান্তিক মুসলমান মানুষ, এটা হবে। কিন্তু রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে না, কারণ রোহিঙ্গা গোটা প্রচারটাই হচ্ছে মিথ্যা। কিন্তু আপনি যেটা বললেন যে দলিত, যে এই বিপুল সংখ্যক হবে কিন্তু হিন্দু দলিত, এবং একটা এই মূর্খের দল যেটা বলতে জানে না যে পূর্ব বাংলা থেকে বা তৎকালীন যে বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ থেকে যারা এপারে আসবে তারা মুসলমানরা এপারে আসবে না, কারণ মুসলমানরা মানে এই দেশের যে অত্যাচার, এই দেশে সংখ্যালঘু মুসলমানদের মধ্যে যে অত্যাচার হচ্ছে লাগাতার, সেটা তো মুসলমানরা জানে। তো তারা ওপার থেকে এপারে আসবে কেন? যারা আসবে তারা হচ্ছে নিম্নবর্গের এবং নিম্নবর্ণের, তারা হচ্ছে হিন্দু, এবং তাদের একটা বড় অংশ হচ্ছে দলিত, এবং তারাই স্বাভাবিকভাবে তাদের নাম বাদ দিয়েছে, এবং এটাই হওয়ার কথা ছিল, এটাই হয়েছে। দেখুন, এটা তো দীর্ঘদিন ধরে এই প্রচারটা সংঘ পরিবার এবং আরও অনেকেই করছে, কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে আমরা এটাই দেখছি যে এই পশ্চিমবাংলা তো মুসলমানরা কিন্তু নিপীড়িত, মানে নানাভাবে নিপীড়িত। দেখুন, আমি একটা করে আমি খুব ছোট একদম কারেন্ট উদাহরণ যদি দেখি, আমি যদি পুরনো মানে দিনে যদি নাও ফিরি, আপনি দেখুন ওয়াকফ যে আইন, ওয়াকফ আইনে কি পশ্চিমবাংলার মুসলমানরা কোনো আলাদা করে ছাড় পেয়েছে? ভারতবর্ষের যে মুসলমানদের ক্ষেত্রে যা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ঠকিয়েছে, তাদেরকে যে তাদের যে সব দখল করা হবে না বলে সমস্ত কিছু, এবং 1 নম্বর শিডিউলে সেগুলোকে নিচ্ছে, মানে হচ্ছে সেগুলো সরকারি সম্পত্তি, যে ওয়াকফ সম্পত্তি। আপনি খেয়াল করেন ওবিসি যে আইন, ওবিসির যে সর্বশেষ আইন করেছে, তাতেও মুসলমানরা কিন্তু ভয়ঙ্করভাবে বঞ্চিত হবে। আপনি দেখুন যে পশ্চিমবাংলার যে বিপুল সংখ্যক শ্রমিক পরিযায়ী হয়ে অন্য রাজ্যে যাচ্ছে, আপনি তাকে দেখবেন যে তাদের সবথেকে বড় অংশ হচ্ছে মুসলমান। তারা মুসলমানরা যদি এ রাজ্যে জামাই আদরে থাকতো, তাহলে কি তারা এইভাবে নিজের জায়গা ছেড়ে যেখানে পিটিয়ে মারছে, যাদেরকে বাংলাদেশে পাচার করে দিচ্ছে, তারা কি সেই ইয়েতে যেতে বাধ্য হতো? এ কারণ হচ্ছে মুসলমানদের কাজ নেই, তাদের চাকরি নেই, তাদের শিক্ষা নেই। আপনি মুর্শিদাবাদ ভারতবর্ষের পশ্চিমবাংলার সব থেকে বড় একটা জেলা, সেখানে এখনো পর্যন্ত একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়নি। কি ভয়ঙ্কর পরিস্থিতি! সেখানে শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, সে বিশ্ববিদ্যালয় নেই, এই সামগ্রিক পরিস্থিতিটাই হচ্ছে। কিন্তু মুসলমানরা এখানে কোনো অংশে কিন্তু তারা কিন্তু অন্য রাজ্য থেকে ভালো নেই, বরঞ্চ এখানে 30% মানুষ এখানকার মুসলমান, যে অধিকার তাদের যে শতাংশের হিসেবেও প্রাপ্য, সে তার ধারে কাছেই তারা আর কি। আপনি সরকারি চাকরিতে মুসলমান কজন? আপনি শিক্ষক মাস্টারমশাইদের মধ্যে, অধ্যাপকদের মধ্যে এই ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে খোঁজ করে দেখুন কতজন মুসলমান রয়েছে। কাজে সামগ্রিকভাবে একটা মিথ্যাকে বারে বারে বললে, যে গোয়েবেলসের যে কায়দা, যে একটা মিথ্যাকে বারে বারে বললে সেটা সত্য হয়ে যায়, এখানে সেটাই এরা নিয়েছে। কাজে মুসলমানরা এখানেও মানে এখানে সমস্ত দরিদ্র মানুষই নিপীড়িত, কিন্তু মুসলমানরা বিশেষভাবে নিপীড়িত, তাদের ধর্ম পরিচয়ের কারণেও নিপীড়িত। এই যে কয়েকদিন আগে ময়দানে যেভাবে ওই প্যাটিস বিক্রেতাকে মারধর করা হলো, যে যারা ওই এত বড় অন্যায়টা করলো, কি সাজা তাদের হয়েছে? দুর্গাপুরে যাদেরকে ওইভাবে যে গরু ব্যবসায়ীদেরকে হেনস্থা করলো, তাদেরকে কি সাজা হয়েছে? কিন্তু আপনি বিপরীতে দেখুন, শামসেরগঞ্জে যখন হিন্দু মুসলমান উত্তেজনা হলো বা যদি দাঙ্গাও হয়ে থাকে, সেইখানে কিন্তু যারা প্রায় 800 মুসলমানকে
দীর্ঘদিন প্রায় 1 বছরের মতো তাদেরকে জেলে পুরে রাখা। সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু মুসলমান হিন্দুদের কিন্তু ধরা হলো না, কিন্তু সেখানে মুসলমানদের ধরে জেলে পুরে রাখা হলো। যে সেখানে যে জঙ্গিপুরে পুলিশের গুলিতে মারা গেল তার ক্ষেত্রে কিন্তু পুলিশের কোনো সাজা হলো না। কাজে মুসলমানরা যে মুসলমানদের প্রাণ এ রাজ্যেও যে সেগুলো যেন বিসর্জন দেওয়ার জন্যই, অথচ ভোটের সময় দেখবেন যে যারা মারা যায় পার্টিগুলোর হয়ে বেশিরভাগ মুসলমান, তারা ফুড সোলজার অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি, যে বড় বড় পার্টিগুলো তাদেরকে সামান্য পেটে ভাতের লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকে বলি দেয়। দেখা গেল জুয়েল রানা তিনিও আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি, মুসলিম তাকেও পিটিয়ে মারা হয়েছে। এইটাই তো এটা তো ধারাবাহিকভাবে এই জিনিস চলছে, ধারাবাহিকভাবে ঠিক এই জিনিস চলছে যে পশ্চিমবাংলার যারা পরিযায়ী শ্রমিক তারা ধর্ম পরিচয়ের কারণে তাদের একটা বড় অংশই হচ্ছে মুসলমান, তারা বিভিন্ন রাজ্যে যাচ্ছে, অথচ সংঘ পরিবার এটাকে তাদের মানে খুব পরিকল্পিতভাবে মুসলমানদেরকে টার্গেট করছে দুদিক থেকে। এক হচ্ছে তারা বাংলা ভাষায় কথা বলে, এখন নতুন করে শুরু হয়েছে যে তাদের বলছে তারা বাংলাদেশি বলে তাদেরকে পিটিয়ে মারছে। আবার তারা অন্যদিকে যে তারা যখন তাদের যে মুসলমান পরিচয় সেটা যখন প্রকাশ পাচ্ছে তখনও তাদের পিটিয়ে মারছে। এই যে বিজেপির একটা নীতি হচ্ছে যে পিটিয়ে মারাটা আপনি দেখবেন যে তারা এটা ওদের একটা পলিসি হিসেবে করে, তারা গুলি করে মারে না, তার পিটিয়ে মারার এই জন্য যারা চায় যে একটা ভয়ের পরিবেশ তৈরি, একটা ভয়ঙ্কর ভয়ের পরিবেশ, যেন মানে একটা শিহরণ জায়গায় যে গোটা কমিউনিটির মধ্যে যে পিটিয়ে মারাটা, এইটা হচ্ছে বিজেপির এই সংঘ পরিবারের একটা পলিসি। অন্যরা দেবে গুলি করে মারে, এরা হচ্ছে পিটিয়ে মারা, এটা গোটা দেশ জুড়ে এটা ওদের পলিসি। একদম তাই, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র থেকে তাকে যদি আমরা রক্ষা করতে পারবে কিনা ভারতবর্ষের মানুষকে সেটা ঠিক করতে হবে। কিন্তু SIR এর এই যে স্টেপ তারা নিয়েছে এবং লাগাতার যে প্রচারটা তারা করছে সেটা কিন্তু তারা কিন্তু খুব পরিকল্পিতভাবে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রের দিকে একটা স্টেপ এগিয়ে দিচ্ছে। যে 11টা ডকুমেন্টের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টগুলো আপনি যদি দেখেন যে দেখবেন যে একটা যে বিপুল সংখ্যক প্রান্তিক মানুষ, দরিদ্র মানুষ, মুসলমান মানুষ, দলিত মানুষ, তারা কিন্তু সেগুলোকে পূরণ করতে পারবে না। সেই ক্ষেত্রে তখন তাদের নাগরিকত্ব যাবে, তাদের ভোটাধিকার যাবে। এবং এই এই যে বিপুল সংখ্যক দলিত তাদেরকে কিন্তু তারা তাদের যে ব্রাহ্মণ্যবাদী চিন্তা তাদের কিন্তু তাদেরকে হিন্দু বলে মনে করে না। এই যে মুসলমানদের তারা কি বলছে যে সবাইকে আমাদের যে তত্ত্ব আমাদের সেই হিন্দুত্ব মেনে চলতে হবে, অর্থাৎ তুমি ভারতবর্ষে থাকো কিন্তু আমার অধীনে থাকো, আমার পায়ের তলায় থাকো, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকো। আজকে গোটা এটাকে কিন্তু এইদিকে নিয়ে যাচ্ছে। এবং এই যে হিন্দু রাষ্ট্রের যে ব্রাহ্মণ্যবাদী যে চিন্তা সেখানে দলিতদের তারা কিন্তু হিন্দু বলে মনে করে না। সেই কারণে তাদের যে ব্রাহ্মণ্যবাদ যে তাদের মনুবাদ, মহিলারা তাদেরকে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে, যে তাদের যে চতুর্বর্ণ যে তাদের যে মানে সেই চালু হবে। এবং দলিত তাদের মধ্যে শূদ্র যারা বিশেষ করে শূদ্র বা মানে ব্রাহ্মণ ছাড়া বাকিরা তাদেরকে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে মনে করে এবং তার সে বিপদে তাদের হবে। শুধু কিন্তু মুসলমানদের কিন্তু তাদের হিন্দুরা এটা একটা এর মধ্যে একটা চালাকি আছে, কিন্তু তাদের টার্গেটের মূল অংশ হচ্ছে এটা কিন্তু মুসলমান। কারণ হচ্ছে তার একটা ভোটের যে মেরুকরণ সেটাও কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এর মধ্যে দিয়ে তারা কিন্তু একটা ভোটের বড় মেরুকরণ করতে পারে। এই যে পরিযায়ী শ্রমিক, 5টা পরিযায়ী শ্রমিককে মেরে তাদের তো ওই রকম লাভ নেই। আসলে তারা এই বার্তাটা দিয়ে গোটা দেশে একটা ভয়ঙ্কর একটা মেরুকরণ তৈরি করছে, যে প্রচুর এই যে বাংলাদেশি, রোহিঙ্গা ইত্যাদি প্রচার করে তারা কিন্তু একটা বড় মেরুকরণ তৈরি করছে। এই মেরুকরণের জন্য ভোটের স্বার্থে তারা কিন্তু এই পরিযায়ী শ্রমিকদেরও পিটিয়ে মারছে। বিজেপি সরকার বলছে যে 26-এ তারা বাংলায় ক্ষমতায় আনবে, হিন্দুদের সরকার করবে, কারণ হিন্দুরা দেখুন এটা তো একটা রাজনৈতিক দল, তো তারা ক্লেম করবে, কিন্তু সেটা তো তারা গতবারও বলেছিল তারা ক্ষমতায় আসবে, যদি মানুষ যদি তাদের চায় তারা ক্ষমতায় আসবে। কিন্তু যে বাকি যে কথাটা হিন্দুরা বিপদে পড়ে তাদেরকে তাই সেজন্য তারা সরকারে আসবে, এই কথাগুলো বোকা কথা। কারণ হচ্ছে এখানে যে এই যে পিজি হাসপাতালের একটা বড় অংশ যে প্রাইভেটাইজড হয়ে গেল, যে মমতা সরকার সেখানে যে বিপুল পরিমাণ তাদের ফিস চাপালো,
তো সেটাখানে কি হিন্দু মুসলমান ভাগ আছে সেখানে, যে মানে মুসলমানরা বাড়তি সুবিধা পাবে, যে শুধু হিন্দুরা বিপদে পড়বে? এই যে লক্ষ লক্ষ যে যুবক বেকার, এই যে আপনার যে এই যে এত 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, সেখানে কি হিন্দু মুসলমান ভাগ হয়েছে? যে এই যে পেটের খিদে কি হিন্দু মুসলমান দেখে হয়? কাজে বিপদ আছে, কারণ চাকরি নেই, রোজগার নেই, হিন্দু মুসলিম সবারই বিপদ। কাজে এই শুধুমাত্র হিন্দুরা বিপদে বলে বিজেপিকে আনবে তার বিপদ আজকে সবাই। কারণ হচ্ছে সরকারের নীতি, বিশেষত কেন্দ্রীয় সরকারের যে ভয়ঙ্কর নীতি, যে সমস্ত কিছু আদানি আম্বানির মতো কয়েকটা কর্পোরেটকে তাদের তুলে দেওয়া এবং সমস্ত কিছু বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়া এবং সমস্ত জনবিরোধী যে অর্থনীতি, এই সমস্ত কিছু থেকে আজকে এটা খুব পরিষ্কার যে এই নীতির পরিণামেই কিন্তু মানে সরকার আজকে মানুষের এই দুঃখ দুর্দশার দিকে ঠেলে দিয়েছে। কাজে তারপরে যদি মানুষ যাকে চাইবে সে সরকারে আসবে, ক্ষমতায় আসবে, সেটা তো সংসদীয় গণতন্ত্রের রীতি। সেক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু আমরা এটা মনে করি যে সংঘ পরিবার সাধারণ মানুষের শত্রু। হিন্দু মুসলিম নিরপেক্ষভাবে সংঘ পরিবার সাধারণ মানুষের শত্রু। সংঘ পরিবারের বিরুদ্ধে সবার কথা বলা দরকার, প্রতিবাদ করা দরকার, এদেরকে বিচ্ছিন্ন করা দরকার। সম্প্রতি একটা তথ্য প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ভারত সেবাশ্রম সংঘেরই 30 থেকে 40 জন সাধুরই নাম বাদ গেছে এসআইআর। দেখুন, যেমন এসআইআরে ওরা যে ফরম্যাটটা করেছে তাতে তো মানে সেই ফরম্যাটে মানে অর্থাৎ যে আপনার নাগরিকত্ব প্রমাণ যদি আপনি না দিতে পারেন, তো সেক্ষেত্রে আপনি সাধু হন আর সন্ত হন আর আপনি যদি কি বলবো ফকির হন, তাহলে যাই হন আপনার নাম বাদ যাবে। সেখানে তো ওই কাগজে তো লেখা নেই সাধু কি ফকির। কিন্তু সাধুদের নামে তো কারণ ওই তো বললাম, কারণ প্রশ্নটা হচ্ছে নাগরিকত্ব প্রমাণে। তাহলে শুভেন্দু যেটা বলছে, শুভেন্দু বেশিরভাগের প্রলাপ বকে, সেটা হচ্ছে যে ধরুন রোহিঙ্গা, আমরা বিহারের ক্ষেত্রে আমরা কি দেখেছি, কজন রোহিঙ্গাকে পেয়েছে? গোটা বিহারের ক্ষেত্রে আমরা দেখলাম যে 3 জন বিদেশি পেয়েছে, তাও সেটা নেপালি। তাহলে রোহিঙ্গা কোথায়? পশ্চিমবাংলায় যে বিপুল সংখ্যক বাদ গেছে, রোহিঙ্গা কোথায়? তো কাজে গোটার ব্যাপারটাই সেটা নয়। আসলে ওরা যে না, এগুলো হচ্ছে ভোটের মেরুকরণের জন্য এগুলো বলছে, কিন্তু আসল প্রশ্নটা হচ্ছে নাগরিকত্ব যাচাই। এই নাগরিকত্ব যাচাইয়ের মধ্যে দিয়ে এনআরসি করে ওরা বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার এবং নাগরিকত্ব কাড়বে, এটাই হচ্ছে ওদের আসল পরিকল্পনা। এবং হিয়ারিংটা হচ্ছে সেই নাগরিকত্ব যাচাইয়ের একটা হাতিয়ার, যে সে কারণেই আমরা হিয়ারিংটা বাতিলের দাবি করছি।